আসসালামু আলাইকুম। আমি শরীফুল ইসলাম সজল পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষে। আজকে আমরা আলোচনা করব রিগ্রেশন অ্যানালাইসিস। কিভাবে রিগ্রেশন অ্যানালাইসিস করা লাগে এবং সেই রিগ্রেশন অ্যানালাইসিসের বেসিক আমরা আলোচনা করব। আমরা যখন কোরিলেশন কোএফিশিয়েন্ট করেছিলাম তখন আমরা স্ক্যাটার ডায়াগ্রাম দেখেছিলাম। স্ক্যাটার ডায়াগ্রাম অনেকটা এরকম হয়। এখন এরকম একটা ডায়াগ্রামে যদি আমি একটা লাইন আঁকি, লাইনটা কিভাবে হবে? এই লাইনটাকে বলা হয় বেস্ট ফিটেড লাইন। স্ট্রেইট রেখা, এই রেখা দিয়ে বোঝা যায় আসলে যে আমাদের অবস্থাটা কি, ইন্টারসেপ্ট কত। ইন্টারসেপ্ট এটাকে বলা হয় ইন্টারসেপ্ট কত, এবং স্লোপ, স্লোপ মানে ঢাল, কতটুকু বাঁকা হয়েছে সেটাকে বলে স্লোপ। স্লোপ কত, এটা স্লোপ। এগুলো বোঝা যায় রিগ্রেশন অ্যানালাইসিসের মাধ্যমে। অর্থাৎ আমাদের স্ক্যাটার ডায়াগ্রাম গুলো যখন ছিন্ন বিচ্ছিন্ন বিভিন্ন জায়গায় অবস্থান করে তখন আমরা সেটা থেকে একটা মাত্র সলিউশন যখন আনতে চাই সেটাকে আমরা বলি বেস্ট ফিটেড লাইন অথবা রিগ্রেশন অ্যানালাইসিস। হ্যাঁ, সেটার জন্য একটা ইকুয়েশন দরকার হয়। ইকুয়েশনটা কি? y hat is equal to a plus bx। y hat is equal to a plus bx, এটাকে বলা হয় রিগ্রেশন ইকুয়েশন। এটাই আমাদের মূল লক্ষ্য বা এটাই আমরা জানতে চাইব। এটাকে বলা হয় রিগ্রেশন ইকুয়েশন। এটাকে বলা হয় ট্রেন্ড ইকুয়েশন। ট্রেন্ড ইকুয়েশন মানে এটা দ্বারা আমরা অনেক সময় টাইম সিরিজ ফরকাস্টিং করে থাকি এটা দ্বারা। আবার এটাকে বলা হয় লিস্ট স্কয়ার মেথড। লিস্ট স্কয়ার মেথড অর্থাৎ এগুলোর একটা অপর নাম। অর্থাৎ আমাদের আলটিমেটলি এই ইকুয়েশনটা বের করা লাগবে। এই ইকুয়েশনের মধ্যে x কোশ্চেনে মেনশন করা থাকবে যে 1 ইউনিট 2 ইউনিট 3 ইউনিট 4 ইউনিট। আমাদের মেইন টার্গেট হলো a এবং b এটার ভ্যালুটা বের করা। a এবং b এটার ভ্যালুটা বের করা। কিভাবে ভ্যালু বের করব সেটাই আমরা এখন দেখব। আমরা যখন কোরিলেশন কোএফিশিয়েন্ট করেছিলাম তখন আমরা এই ম্যাথটাই নিয়েছিলাম। এখনো ঠিক এই ম্যাথটাই নিয়েছি যাতে আমরা একটা ম্যাথের মাধ্যমে খুব সহজে বোঝাইতে পারি, সব জিনিস ইজিলি বোঝানো যাবে। এখানে আমাদের x কোনগুলো, এটা হলো x আর এটা হলো y। কেন x এবং কেন y সেটা আমি কোরিলেশন কোএফিশিয়েন্ট পার্টটাই বুঝিয়েছি, যেটা ছিল পার্ট নাম্বার 1। আপনারা যদি পার্ট নাম্বার 1 দেখেন তাহলে এটা বুঝতে খুব ক্লিয়ার, ইজি লাগবে। তো আমাদের এট ফার্স্ট x, ওইখানে কিছু আমরা জিনিস বের করেছিলাম। সেই জিনিসগুলো কি বের করেছিলাম আমি এখানে লিখি। x বার ছিল 2.5, y বার ছিল 7, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ x ছিল 1.29 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ y ছিল 2.94 আর আমাদের কোরিলেশন কোএফিশিয়েন্ট ছিল 0.96। এখন আমরা আমাদের এটার সাহায্যে, এই ইনফরমেশন গুলোর সাহায্যে আমরা a এবং b এর ভ্যালুটা বের করব। b এর ভ্যালু বের করার সূত্র এটা হলো b এর ভ্যালু বের করার সূত্র। সূত্রটা কি? উপরে হলো কোরিলেশন কোএফিশিয়েন্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ y ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ x। কোরিলেশন কোএফিশিয়েন্ট হলো 0.96, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ y কত 2.94, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ x কত 1.29। আমি যখন এটা বের করব, ক্যালকুলেট করলে 0.96 অলমোস্ট 2.18 এর কাছাকাছি। তাই আমি এটাকে 2.20 এটা নিলাম, একটা রাউন্ড ফিগার নিলাম যাতে আমাদের ক্যালকুলেট করতে ইজি হয়। ওকে, আমরা এটা বুঝলাম। এবার আমাদের বের করতে হবে b বের করেছি আমরা, এখন a বের করব। b অ্যাকচুয়ালি জিনিসটা কি? b দ্বারা বোঝায় এটা হলো স্লোপ। স্লোপ আমরা কত বের করেছি? 2.20। এখন আমরা বের করব a দ্বারা বোঝায় ইন্টারসেপ্ট। a বের করার স্ট্রাকচার হলো
y বার মাইনাস b ইন্টু x বার। আমাদের y বার কত? y বার হলো 7, b কত? b হলো 2.2, x বার কত? 2.5। এটা করলে আসে 7 মাইনাস 5.5। তাহলে আমাদের x বার কত আসে, সরি a এর ভ্যালু কত আসে? 1.5। আমরা এটা বুঝতে পারছি। এখন তাহলে এই ভ্যালুগুলো এখানে আমরা বসাই। a এর ভ্যালু কত? a এর ভ্যালু 1.5, b এর ভ্যালু কত? b এর ভ্যালু হলো 2.2, আর x তো আমরা জানি না। তো এটা হলো আমাদের y হ্যাট বা আমাদের রিগ্রেশন ইকুয়েশন। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেনে কি জানতে চাইছে? ডিটারমাইন দ্য রিগ্রেশন ইকুয়েশন। এটা হলো আমাদের রিগ্রেশন ইকুয়েশন, এটা হলো আমাদের a এর অ্যানসার। এটা কিভাবে বের করছি? এই জিনিসগুলোর সাহায্যে। এই জিনিসগুলো কোথায় পেয়েছি? আমরা আগে রিগ্রেশন আর কোরিলেশন কোএফিশিয়েন্ট করার সময় এটা পেয়েছি। আমি ডেসক্রিপশনে লিংকগুলো দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। বি তে কি জানতে চাইছে? ইন্টারপ্রেট দ্য ভ্যালুস অফ a এন্ড b। ইন্টারপ্রেট দ্য ভ্যালু। ইন্টারপ্রেট দ্য ভ্যালু মানে কি? এই ভ্যালুগুলো দ্বারা কি বোঝায়? আমি খুব সহজে বোঝাই। ধরেন এটা হলো আপনার অ্যাডভার্টাইজিং x, এটা কি আপনার অ্যাডভার্টাইজিং। আপনার অ্যাডভার্টাইজিং যদি আপনি x এর জায়গায় এখানে 1 বসান, অ্যাডভার্টাইজিং যদি 1 মিলিয়ন বাড়ে তাহলে আমাদের সেলস কত বাড়বে? 2.20। খুব সহজ। অ্যাডভার্টাইজিং যদি 1 মিলিয়ন বাড়ে সেলস কত বাড়বে? 2.20। অ্যাডভার্টাইজিং যদি 2 মিলিয়ন বাড়ে তাহলে সেলস বাড়বে 2.2 ইনটু 2, 4.4 মিলিয়ন। অর্থাৎ এইটা 2.2, যেটাকে আমরা বলি স্লোপ, এটা হলো আমার স্লোপ। এটা বোঝাচ্ছে যে আমি অ্যাডভার্টাইজিং 1 ইউনিট বাড়ালে আমার সেলস 2.2 মিলিয়ন করে বাড়বে। এটা হলো স্লোপ। এবার আসি, এটাকে বলে ইন্টারসেপ্ট। এটার দ্বারা কি বুঝি? এটার দ্বারা বোঝায় আমি যদি অ্যাডভার্টাইজিং এ কোনো কিছু নাও ইনভেস্ট করি, অ্যাডভার্টাইজিং যদি আমি 0 রাখি তাও আমার সেলস কত হবে? 1.5। অ্যাডভার্টাইজিং যদি আমি 0 রাখি তাহলে আমার সেলস কত হবে? 1.5। এটা হলো ইন্টারসেপ্টের মিনিং। আই হোপ আমরা বুঝতে পারছি। এটা হলো আমার বি। এবং এই সবগুলো আমি, এই সলিউশনগুলো আমি নিচে দিয়ে দিব ডেসক্রিপশনে, আপনারা যাতে ইজিলি বুঝতে পারেন স্টেপ বাই স্টেপ। সো এটা ছিল বি এর মিনিং। বি এর মিনিংটা কিভাবে লেখা লাগবে সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এবার আসি সি। সি তে কি জানতে চাইছে? এস্টিমেট। আচ্ছা, আমি সি দেখার জন্য এখানে একটু মুছে ফেলে এগুলো। এস্টিমেট দ্য সেলস। সেলস এস্টিমেট করেন বা প্রেডিক্ট করেন যখন আমাদের 3 মিলিয়ন অ্যাডভার্টাইজিং এ খরচ হয়েছে। 3 মিলিয়ন কিসে খরচ হয়েছে? অ্যাডভার্টাইজিং। আমি ইকুয়েশনটা লিখলাম। x এর জায়গায় 3 বসাই দিব। 1.5 প্লাস 2.2 ইনটু 3। অর্থাৎ আমি যখন অ্যাডভার্টাইজিং এ 3 মিলিয়ন ইনভেস্ট করব তাহলে আমাদের টোটাল সেলস প্রেডিকশন কত হবে? 8.1 অথবা 8.1 মিলিয়ন। আই হোপ আমরা এটা বুঝতে পারছি। এবং এগুলোর যাবতীয় কিছু প্র্যাকটিস আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে প্র্যাকটিসগুলো করে আপনাদের মেধাটাকে আরো যাচাই করতে পারেন এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।